হলো মব জাস্টিস, অর্থাৎ আইনি প্রক্রিয়াতে না গিয়ে জনতা নিজের হাতেই আইন তুলে নিচ্ছে এবং মুজিবের ভাস্কর্য ভাঙছে বা মুজিবের বাড়ি ভাঙছে ইত্যাদি ইত্যাদি। তো যারা এসব মব জাস্টিসের বিপক্ষে বয়ান তৈরি করছেন তাদের কাছে আমার প্রশ্ন, খালেদা জিয়াকে যখন মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল সেটা কি ধরনের জাস্টিস ছিল? সেটা তো হাসিনার জাস্টিস। ৩২ নম্বর সে অভিশপ্ত বাড়ি, খুলনার যেই বাড়ি বা বিভিন্ন জায়গায় যে স্থাপনায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, দর্শকবৃন্দ, আমি এটা অনুমান করি আমি যারা করেছে, যে জনগণ এবং ছাত্রবৃন্দ এটা করতে গিয়েছে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি না। ৩২ নম্বর ভেঙে ফেলা হচ্ছে। তো ৩২ নম্বর ভেঙে ফেলার কারণে অনেক সুশীলরা আবার কথা বলছে যে ৩২ নম্বর না ভেঙে অন্য কিছু করা যেত। ৩২ নম্বর ভাঙার কারণে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার জন্ম নিয়েছে। তো এই রাজনৈতিক প্রতিহিংসা মূলত কে শুরু করেছিল দর্শক, এবং ৩২ নম্বর ভাঙা কতটা জরুরি ছিল, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাগরিক টিভির উপস্থাপক নাজমুস সাকিব, পাশাপাশি বিশ্লেষণ করেছেন জ্যাকব মিল্টন। নাগরিক টিভির এই আলোচনা আসলে বুঝতে পারবেন হাসিনা এই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল ২০১০ সালে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে। আজকে হয়তো আওয়ামী লীগের অনেক নেতারা কান্না করছে, হাসিনা কান্না করছে, সেই দিন খালেদা জিয়ার কান্নাও কেউ দেখেনি, কেউ প্রতিবাদ করেনি। দর্শক, আমরা দেখব এই নিয়ে কি কথা বলেছেন নাগরিক টিভির দুই আলোচক। আমার বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি দিচ্ছে আগুন পাবলিক থেকে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি থেকে বাদ করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। ওদের বাড়ি ঘর আছে না, আমার বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি দিচ্ছে আগুন পাবলিক থেকে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি থেকে বাদ করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর শুরুতেই পলাতক পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ একটি বক্তব্য আপনাদের জন্য আমি প্লে করলাম। হাসিনার এই ঔদ্ধত্য সম্পর্কে যারা হাসিনাকে চেনেন তারা বেশ ভালোভাবেই অবগত আছেন। ফেনীতে প্রকাশ্যে এক জনসভায় জয়নাল হাজারীকে একটা লাশ ফেললে 10টা লাশ ফেলার নির্দেশদাতা ছিলেন এই খুনি শেখ হাসিনা। তার মাঝে কোনোদিন কোনো অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা আপনারা দেখবেন না। তাই এ ধরনের জ্বালাও পোড়াও টাইপ বক্তব্য তার কণ্ঠেই বেশি মানায়। নানক এবং আজমকে নির্দেশ দিয়ে শেরাটন হোটেলের পাশে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারার নির্দেশদাতা ছিলেন এই স্বৈরাচারী শেখ হাসিনা। ক্ষমতায় বসে নিজের নিয়ন্ত্রিত বিচার বিভাগকে কাজে লাগিয়ে শাহবাগে বাসে আগুনের সেই মামলায় 2013 সালে নানক ও আজমকে অব্যাহতি দিয়েছিল হাসিনার আদালত নামের পেটিকোট। 2000-এর বেশি ছাত্র জনতার মৃত্যু ঘটিয়ে ইতিহাসের নিকৃষ্ট ছাত্র গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। তার সেই পলায়ন দিবসের 6 মাস পূর্তির দিনেও তার মাঝে কোনো অনুশোচনা নেই, বরং এখনও তিনি ছাত্রদের উপর তার প্রতিহিংসামূলক কথাবার্তা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন ভারতে বসেই, এবং তিনি তার গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদেরকেও উস্কানি দিয়ে চলেছেন। শেখ হাসিনার ঔদ্ধত্য এবং লাইভে এসে এসব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে তারা গুঁড়িয়ে দিয়েছে। যারা এই কাজকে সমর্থন করছেন না তারা বলছেন এ ধরনের মব জাস্টিস নাকি কাম্য নয়। কেউ কেউ সুশীলগিরি দেখাতে গিয়ে যুক্তি দিচ্ছেন এ ধরনের ঘটনার পরিণতি নাকি ভালো হয় না। এ ধরনের পপুলিস্ট আইডিয়া নাকি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে পক্ষে বিপক্ষে যে ধরনের কথাই থাকুক না কেন, আসল কথা হলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আজ খুশি মুজিবের বাড়িকে এভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে। মুজিবের মেয়ের 15 বছরের আমলনামা যাদের স্মৃতির মানসপটে এখনো রয়েছে তাদের আজ খুশি না হয়ে কিন্তু উপায় নেই। আমরা কি ভুলে গিয়েছি বেগম খালেদা জিয়ার সাথে ক্ষমতার দম্ভে কাতর শেখ হাসিনা কি করেছিলেন? আমরা কি ভুলে গিয়েছি কিভাবে তাকে মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল? এ নিয়ে আমার করা বহু পুরনো একটি অনুসন্ধানী রিপোর্টের অংশ বিশেষ চলুন এ পর্যায়ে একটু
দেখে নেওয়া যাক। 2010 সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচড়ে উচ্ছেদ করা হয়েছিল। এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেই ব্যক্তি, তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ। খালেদা জিয়াকে কতটা অপমান করে বাসা থেকে বের করা হয়েছিল এই মামুনের নির্দেশে, চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি, যেখানে খালেদা জিয়া নিজেই বর্ণনা করেছেন সেদিনের সেই ঘটনার কথা। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই বাসায় মদ ও নোংরা ম্যাগাজিন রাখা হয়। এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা। তো ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আপনি প্রতিহিংসায় উন্মত্ত হয়ে কিছু একটা করলে আপনি দুনিয়াতে বা পরকালে এর শাস্তি অবশ্যই ভোগ করবেন। হাসিনার ক্ষেত্রে দুনিয়াতেই আমরা তার ঔদ্ধত্যের পতন দেখলাম। একটা সময় মনে হয়েছিল হয়তো আমাদের এই জীবন দশায় আমরা হাসিনার এই দম্ভের পতন দেখে যেতে পারবো না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের ফলে সেই কঠিন কাজটি কিন্তু সম্ভব হয়েছে। তো এখন আমাদের এই নতুন বাংলাদেশে কেউ কেউ যেটাকে নতুন একটা সংকট হিসেবে চিহ্নিত করছেন, সেটা হলো মব জাস্টিস, অর্থাৎ আইনি প্রক্রিয়াতে না গিয়ে জনতা নিজের হাতেই আইন তুলে নিচ্ছে এবং মুজিবের ভাস্কর্য ভাঙছে বা মুজিবের বাড়ি ভাঙছে ইত্যাদি ইত্যাদি। তো যারা এসব মব জাস্টিসের বিপক্ষে বয়ান তৈরি করছেন তাদের কাছে আমার প্রশ্ন, খালেদা জিয়াকে যখন মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল সেটা কি ধরনের জাস্টিস ছিল? সেটা তো হাসিনার জাস্টিস, যেটাকে আমি মনে করি মব জাস্টিসের চেয়েও অনেক বেশি জঘন্য। এবং হাসিনার মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ প্রমাণ করে বাংলাদেশে জাস্টিস বলে 15.5 বছর কিন্তু কিছু ছিল না। যেটা ছিল সেটা ছিল হাসিনা জাস্টিস, অর্থাৎ হাসিনার জন্য হাসিনার দ্বারা তৈরি করা আইন। শি ওয়াজ দ্য ল। যদি আমার এই কথা আপনাদের বিশ্বাস না হয় তবে চলুন ফ্যাসিস্ট হাসিনার নিজের কণ্ঠেই তার কিছুটা নমুনা শুনে নেওয়া যাক। তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। তো প্রিয় দর্শক, এই জঘন্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যগুলো শোনার পরেও এই অমানবিক মহিলার প্রতি বা তার মৃত পিতার প্রতি যদি আপনাদের কারো মনে বিন্দুমাত্র সিম্প্যাথি থেকে থাকে তবে ধরে নেওয়া যায় আপনি আতেল অথবা অতিমাত্রায় সুশীল, অথবা আপনি আপনার নিজের পশ্চাৎ দেশে ঠিক এভাবেই আগুন লাগাতে ভালোবাসেন। কারণ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের প্রতি সহানুভূতি থাকা এবং নিজের পশ্চাৎ দেশে নিজে আগুন লাগিয়ে দেয়া একই কথা বলে আমি মনে করি। কারণ ও একটা কালো নাগিনী এবং আপনি যদি ওকে ভালোবাসা দেন ও আপনাকে বিনিময়ে সুযোগ পেলেই ছবল দিবে। তো মুজিবের পরিবারের প্রতি, মুজিবের ধানমন্ডির এই বাড়ির প্রতি জনগণের এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে ইতিহাসের একজন নগণ্য ছাত্র হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার হৃদয়ে রেখাপাত করেছে। এই মুজিব যখন দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগারে আটক ছিল, তখন মুজিব যাতে দেশে সহি সালামতে ফেরত আসতে পারে এজন্য আল্লাহর দরবারে মুজিবের ধানমন্ডির সেই 32 নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে হাজার হাজার জনতা দুহাত তুলে কিন্তু দোয়া করেছিল এবং আপনারা নিশ্চয়ই সংক্রান্ত একটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবার 1975 সালে কিন্তু আমরা এর বিপরীত চিত্র দেখেছি যে মুজিব যখন মারা গেল তখন এই ধানমন্ডি 32-এর সামনেই কিন্তু উল্লসিত জনতা তারা খুশিতে মিষ্টি বিতরণ করেছিল স্বৈরাচার মুজিবের উৎখাতের কারণে। তো আজ 2025-এর এই 5ই ফেব্রুয়ারি আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন মুজিবের সেই ধানমন্ডির বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে তার স্বৈরাচার কন্যার অপশাসন এবং উস্কানির প্রতিবাদে। 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পেছনে জনগণকে উদ্বুদ্ধ করেছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্য, যারা পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানকে
সমালোচনা করছেন, আমি তাদের বলবো আপনারা অনুগ্রহ করে পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি একটু পড়ুন। এই বইতে জনাব পিনাকি অত্যন্ত নির্মোহভাবে মুজিবের কার্যকলাপ ঐতিহাসিকভাবেই কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন, এবং এই বইয়ের প্রথম 100 পাতা যদি আপনারা পড়েন তাহলে মনে হবে যে মুজিবের মতো ভালো মানুষ আমাদের ইতিহাসে হয়তো দ্বিতীয়টি আর কেউ জন্ম নেয়নি। অথচ সেই মুজিব 1972-এর পর থেকে কিভাবে ক্রমান্বয়ে ঘৃণিত হতে হতে একটা স্বৈরাচারে দানবে পরিণত হয়েছিল, সেটাও কিন্তু আপনারা এই বইয়ের 100 পাতার পর থেকে যদি পড়া শুরু করেন তাহলে টের পাবেন। তো এই বইতে একজন লেখক হিসেবে সবচেয়ে নিখুঁতভাবে মুজিবকে ফুটিয়ে তুলেছেন জনাব পিনাকি ভট্টাচার্য, এবং যেই পিনাকির কলমের খোঁচায় মুজিবের জীবনের প্রকৃত কাহিনী এই বইতে নিখুঁতভাবে ফুটে উঠেছিল, সেই পিনাকিরই কিন্তু কিবোর্ডের খোঁচায় আজ মুজিবের বাড়ি জয় বাংলা হয়ে গেল। যারা পিনাকির সমালোচনা করছেন তারা করতে থাকেন, আর আমি বলবো যে দাদা আপনাকে ধন্যবাদ, কারণ আপনার আহ্বানের ফলেই ফ্যাসিস্টের এই আতুর ঘর আগুন লাগিয়ে বাড়িটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে এবং বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, এগুলো নিয়ে আমি একটা কথা বলতে চাই। এবং পাশাপাশি আজকের 32 নম্বরে বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা থেকে আমরা একটা লেসন কি নিতে পারি, এটা থেকে আমাদের শেখার কি আছে, এটা থেকে আউটবার্স্ট হলে পশ্চিমা বিশ্ব থেকে আমাদের দেশকে কিভাবে ইভালুয়েট করা হবে এবং এই এপিসোডটাকে কিভাবে অ্যাপ্রাইজ করা হবে, এই সাবজেক্টটা নিয়ে আমি একটু কথা বলবো। এবং এটা থেকে আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদা সেনাপ্রধান ওয়াকার তার অনুভূতি এবং আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দিক থেকেও কিছু একটা বোঝার আছে, শেখার আছে, জানার আছে। তো আমি দর্শকবৃন্দ এটা নিয়ে কথা বলার আগে আমি আজকের আপনাদেরকে একটা গল্প শোনাবো। মহাভারতে দুষ্ট প্রকৃতির প্রজা পীড়নকারী রাজা কংসের গল্পটা নিশ্চয়ই সবার মনে আছে। নিজের বাবা রাজা উগ্রসেনকে বন্দী করে কংস মথুরার রাজা হন। এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়। বিয়ের সময় কংস দৈববাণী শুনতে পান যে দেবতীর 8ম সন্তান তাকে বধ করবে। কংস তখন দেবকী এবং বসুদেবকে কারারুদ্ধ করেন। কারাগারে 6টা সন্তান হলে সবাইকেই কংস মেরে ফেলে। 7ম সন্তান শ্রী বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্থাপিত হন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবীর গর্ভে। সেখানেই ভাদ্র মাসের কৃষ্ণা 8ম তিথির মধ্যরাতে জন্ম হয় কৃষ্ণ নামের 8ম পুত্রের। বংশ রক্ষার জন্য কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে আসেন বসুদেব। একই রাতে গোপরাজ নন্দের ঘরে জন্ম নেয় তার কন্যা দেবী মহাশক্তি রূপে যোগমায়া। নন্দের স্ত্রী যশোদার কাছে কৃষ্ণকে রেখে ওই রাতে যোগমায়াকে মথুরায় নিয়ে আসেন বসুদেব। কংস যখন যোগমায়াকে পাথরে নিক্ষেপ করে হত্যা করতে আদেশ দেন, কিন্তু যোগমায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে যেয়ে বলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর গোকুলে বেড়ে ওঠা সেই কৃষ্ণ বড় হলে শেষ পর্যন্ত কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু ঘটে। তাহলে মহাভারতের শ্লোকটা কি? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকের আমি আপনাদের সাথে নিশ্চয়ই সাহিত্য চর্চা করতে বসিনি, কিন্তু একটা বিষয় আমি জাস্ট সবার অনুধাবন করার কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝাতে চেয়েছি। একটা জিনিস, এই 32 নম্বরের এই বাড়িটিকে আমি বলেছি অভিশপ্ত 32 নম্বর। এই 32 নম্বরটাকে বিভিন্ন সময়ে যুগে যুগে এটাকে বিভিন্ন নামে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উপায়ে এটাকে ডেসক্রাইব করা হয়েছে। এক সময় বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদের
আশ্রয়স্থল ছিল 32 নম্বর। আমি এটাকে ডিসএগ্রি করি সব সময়, তারপরেও বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বিশাল হোলধারী কতগুলো শুয়োর এটাকে ওভাবেই ব্যাখ্যা করেছে যে ওটা ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম আস্থানা, যে ওখানে বসে কাজ করেছে। আমি কেন এটার সাথে ডিসএগ্রি করি? কারণ ওই বাড়িতে বসে আব্দুল হামিদ খান ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসেই আব্দুর রশিদ তর্কবাগিসকে খেদিয়ে পিটিয়ে লুটিয়ে ওখানে আওয়ামী ন্যাশনাল পার্টিকে, মুসলিম পার্টিকে শেখ মুজিবের নেতৃত্বে কিভাবে নেওয়া যায় এই ষড়যন্ত্র ওখানে বসেই করা হয়েছে। সাহেব পাটোয়ারিকে হত্যার ষড়যন্ত্র ওই বাড়িতে বসেই হয়েছে। কমরেড সিরাজ শিকদারকে হত্যার ষড়যন্ত্র এবং পরামর্শ ওই বাড়িতে বসে হয়েছে। এবং 25শে মার্চে বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে, হত্যার মধ্যে ফেলে রেখে পাকিস্তানে আত্মসমর্পণ করতে গেছে যে ব্যক্তি, ওই বাড়িটা থেকেই করেছে। এবং ওই একই বাড়ি থেকে ষড়যন্ত্র করা হয়েছে যে বাংলাদেশের অস্তিত্বকে কি করে ভারতের হাতে তুলে দেয়া যায়। দর্শকবৃন্দ, ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে গুম খুন কিভাবে করা যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে কিভাবে ঘাড় ধরে থাপ্পড় দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে ইলিয়াস আলীকে, ব্রিগেডিয়ার আজমিকে, ব্যারিস্টার আরমানকে কিভাবে গুম করা যায়, কোথায় গুম করে রাখা যায়। ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কিভাবে হত্যা করা যায়। ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের 5 জন বরেণ্য আলেমকে বিনা বিচারে অথবা বিচারের নামে প্রহসন করে কি করে মেরে ফেলা যায়। এবং ওই বাড়িটাকে সিম্বল করে বাংলাদেশটাকে বাপের সম্পত্তি বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল করে কথায় কথায় বাংলাদেশের জনগণকে মুজিব ফ্যামিলির চাকর বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল হিসাবে দেখিয়ে 1 টাকা মূল্যে গণভবনটাকে হাসিনা এবং রেহানার নামে দেয়া ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসে মুজিব শেখের কুলাঙ্গার সন্তানদেরকে নিরাপত্তা দিবে বাংলাদেশের সরকার, রাষ্ট্র এটার দায়ভার বহন করবে, এই সিদ্ধান্ত ওখান থেকে হয়েছে। আর কি হয়েছে? মুজিব ফ্যামিলি যতদিন বাংলাদেশে আছে তাদেরকে খলিফায়ে রাশিদিন, পীর সাহেব, অমুক সমুক এগুলো করে তাদেরকে প্রিজার্ভ করা হবে। দে আর দ্য স্পেশাল ওয়ান। ওই বাড়ি থেকে করা হয়েছে। এখন আজকের 5ই আগস্টের বিপ্লবের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই বাড়িটা ওভাবে ছিল। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলেছিলাম 5ই আগস্টের আগে যে হাসিনা যদি এই দেশ থেকে, তার ক্ষমতা থেকে তাকে অপসারণ করা হয় তাহলে কি হবে? যদি অপসারণ করা হয় 32 নম্বর ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে যাবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মুজিব শেখের টুঙ্গিপাড়ায় যেই কবরস্থান আছে ওটাকে জাতীয় শৌচাগার বানানো হবে। আজকের কি হয়েছে? 32 নম্বরে হামলা হয়েছে। এটা হামলা হয় নাই, এটা বিপ্লবের একটা অংশ। যারা চিন্তা করেছে, ছাত্ররা দমে গিয়েছে, জনগণ ভুলে গিয়েছে আওয়ামী লীগ 16 বছর কি করেছে, তাদের জন্য কঠিন একটা শিক্ষা আজকের যেটা হয়েছে। আজকের খুলনায় শেখ হেলালের বাড়িতে আক্রমণ হয়েছে, ফরিদপুরে আক্রমণ হয়েছে,
আজকের কোন একটা লোক আমাকে বলেছে টুঙ্গিপাড়ায় এ ধরনের অ্যাটাক যদি হয় সেখানে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমি হাসছি, আমি হেসে চলে এসছি একটা কথা বলে, সময় কথা বলবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, জেকব ভাই আপনি এটাকে সমর্থন করেন কিনা। একটা কথা আপনাদেরকে বলি, সে কথাটা কি জানেন? আমি বা আপনি টোটাল সার্কামস্টেন্সেসকে আমরা অ্যাপ্রাইজ করতে পারি না। এটাকে কে অ্যাপ্রাইজ করতে পারে জানেন? ইলিয়াস আলীর আত্মীয় স্বজনরা। সিচুয়েশনকে কে অ্যাপ্রাইজ করতে পারে? ব্রিগেডিয়ার আজমির নিজে এটাকে অনুধাবন করতে পারে, অ্যাপ্রাইজ করতে পারে। কর্নেল হাসিন অ্যাপ্রাইজ করতে পারে, মেজর করিম অ্যাপ্রাইজ করতে পারে। বিডিআর পিলখানায় 57 জন অফিসারদের পরিবার এটাকে অ্যাপ্রাইজ করতে পারে। এখন একটা বিপ্লব সংগঠিত যখন হয়েছে, 16 বছর যেই জাতি গুম সহ্য করেছে, ক্রস ফায়ার সহ্য করেছে, প্রিয়জনদের ধ্বংস হওয়া, মেরে ফেলাটাকে চোখের সামনে সহ্য করেছে, প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ধান ক্ষেত, পাট ক্ষেত, জঙ্গল, বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে, বিভীষিকাময় সময় পার করেছে। তো 5ই আগস্টে ভারত এবং ভারতের পাতানো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্ল্যান করেছিল আওয়ামী লীগের উপরে রাগটা যেন জনগণ ছাড়তে না পারে, তাদেরকে যেন রক্ষা করা যায়। ওয়াকার সে অনুযায়ী চেষ্টাও করেছে। দর্শকবৃন্দ, আজকের যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে একটা কাহিনী শোনানো হয়েছে, সেই কাহিনীটা আমি আজকের আবার আপনাদের সামনে শোনাবো। আপনাদেরকে একটা কাহিনী বলা হয়েছে। কাহিনীটা কি বলা হয়েছে? ওই দিন কি ঘটেছিল কাহিনী আপনাদেরকে শোনানো হয়েছে, ঠিক আছে? ওই দিন 4 আগস্ট রাতে যেটা শুনিয়েছে, কিন্তু আমি এর পরবর্তী সময় আপনাদেরকে বলবো। 4 আগস্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট রিজেক্ট করে দেয়। পরদিন সকালে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন। পরিস্থিতি অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ ও তাদের অস্ত্র লোড করে রাখে। সেই মুহূর্তে 4 বাহিনীর চিফ গণভবনে আসলে এসএসএফ তাদের দিকে অস্ত্র ত্যাগ করে। কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও। 2 বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা। তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান। এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়। জয় সেনাপ্রধানকে বলে, তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে, দেখে নেব। জবাবে সেনাপ্রধান জয়কে বলেন, জয় শান্ত হও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে হয় ম্যাডামকে রিজাইন দিবেন, এই মুহূর্তে হয় ম্যাডাম রিজাইন দিবেন, নয়তো আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে, আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকেও হত্যা করবে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের আইজিপি কে নির্দেশ দেন, আমি চলে যাওয়ার 1 মাসের মধ্যে দেশের এমন এক অবস্থা করবেন যেন আগামী 20-25 বছরের দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। হাসিনা এই কথা আইজিকে বলে গেছে। এবার দর্শকবৃন্দ, আপনাদের সাথে আমি একটা কথা বলি। এই যে আমি এতক্ষণ যেটা বললাম, এটা মিথ্যা, বানোয়াট। এটা কাগজে লেখা ওয়াকারের নির্দেশে কিছু কিছু লোক এবং প্রথম আলো বা সবাই মিলে এই একটা বোগাস কাহিনী আমাদের সামনে উপস্থাপন করেছে। কেন বোগাস কাহিনী উপস্থাপন করেছে? আগস্টের 1-2 তারিখ থেকে ভারতের সেনাবাহিনী প্রধান
এবং বাংলাদেশের এই ওয়াকার এবং অন্য দুই বাহিনীর প্রধান তিনজনে মিলে তারা সলা পরামর্শ করেছে হাসিনাকে কিভাবে সেফ এক্সিট দিবে, সব আলাপ আলোচনা করে রেখেছে। অজিত দোভাল এর মধ্যে এসে হাসিনার সাথে কথা বলে সবকিছু কনফার্ম করে গেছে, সবকিছু সেট। ওখানে বন্দুক জাগানো, কেউ তাক করেছে, রেঞ্জে পড়েছে, সজীব ওয়াজেদ জয়কে বলেছে, যত কাহিনী আপনাদেরকে শোনানো হয়েছে, যে যত বড় সাংবাদিক যেখান থেকে যা কিছু বলেছে সব বোগাস, মিথ্যা কথা। প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান এটাকে নিয়ন্ত্রণ করেছে এবং যাওয়ার আগে ঠান্ডা মাথায় ওয়াকারকে বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এবং শেখ পরিবারের লোকজনের উপরে রোষানলে পড়ে গণহত্যাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। জেনারেল ওয়াকার তার যোগ্যতা দিয়ে ভারতের রয়ের সহযোগিতায় এই গণহত্যা না, আওয়ামী হত্যা এবং আওয়ামী লীগের সমর্থক যেসব আমলারা ছিল, চাকরিজীবীরা ছিল, প্রজাতন্ত্রের কর্মচারী যারা ছিল, তাদেরকে রক্ষা করার জন্য ওয়াকার সবকিছুই করেছে এবং সবকিছু করার পরে গত আগস্ট মাস থেকে আজকের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এভাবেই চালিয়ে এসছে। ভাবখানা এমনই ছিল, সেখানে ফারুকিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওখানে আওয়ামী লীগের লোকজনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, মতি মিয়া কান টান নেড়ে চেড়ে বসে, ডেইলি স্টারের মাহফুজানাম কান নেড়ে চেড়ে বসে, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, সব কিছু প্ল্যান মতো হচ্ছে। ওয়াকার আসিফ নজরুলকে দিয়ে যেভাবে খুশি ওভাবে চালিয়ে নিচ্ছে। ওয়াকার রাষ্ট্রদূতের নিয়োগ দেয়, ওয়াকার বিক্রম মিশ্রির সাথে সেনা ভবনে গিয়ে কথা বলে, ওয়াকার রাশিয়ান অ্যাম্বাসেডরের সাথে কথা বলে, তার পিছনে আবার মুজিব শেখের ছবি রাখে। পরিস্থিতিটা কোথায় গেছে দর্শকবৃন্দ? সবকিছু নরমাল। হাসিনার সাথে প্রতিনিয়ত ওয়াকারের কথা হয়, র এবং ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে ইয়েস স্যার নো স্যার ওয়াকার প্রতিদিন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাইরে একটা শ্যাডো গভর্নমেন্ট সে পিছন থেকে পরিচালনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং, সিকিউরিটি ব্রিফিং কোনো কিছু তাকে দেয়া হয় না। তার চারপাশে লিখে বানিয়ে রেখেছে কয়েকজন লোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে বসিয়ে রাখা হয়েছে ভারতীয় কিছু দালাল, ভারতীয় কতগুলা দালাল চক্র যারা ভারতের স্বার্থ রক্ষা করে, ভারতের কিছু দালাল চক্র যারা বাংলাদেশে এখনো অবস্থান করছে রয়ের হয়ে। রয়ের অনেক অনুচর এখনো ক্যান্টনমেন্টে বসবাস করে, রয়ের অনেক অনুচর এখনো সুপ্রিম কোর্টে বসবাস করে, রয়ের এখনো অনেক অনুচর পুলিশে চাকরি করে, রয়ের অনেক অনুচর এখনো বিজিবিতে চাকরি করে। এখন তারা চিন্তা করে রেখেছে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছি, আমাদের ভয়ের আর কিছু নাই, সব সমস্যা কেটে গেছে। পরিস্থিতিটা তাই, সব সমস্যা কেটে গেছে, পরিস্থিতিটাকে এভাবেই দেখানো হয়েছে। কিন্তু একটা কথা, ওই যে আমি বলি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আজকে হঠাৎ করে ইগনাইট করলো একটা সিচুয়েশন। এখানে বলেছে অমুকে এইটা করেছে, অমুকে এইটা করেছে। আমি একটা কথা আপনাদেরকে ঠান্ডা মাথায় দর্শকবৃন্দ যদি বলি, একা একা একটু চিন্তা করে দেখেন কথাটা কোন দিকে যায়। আমি এতক্ষণ যা বললাম এটা বাস্তবতা। এখন একটা কথা বলি, ভারত বাংলাদেশকে বিশ্বের বুকে কিভাবে পোর্ট্রে করছে আগস্টের 5 তারিখ থেকে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এখানে মৌলবাদীরা ভায়োলেন্টলি মুভ করে, এখানে তারা পিসফুল কোন নেগোসিয়েশন বা আলোচনা বা রাষ্ট্র পরিচালনা করার পরিস্থিতি তারা রাখে না। আজকের 32 নম্বর সে অভিশপ্ত বাড়ি, খুলনার যেই বাড়ি বা বিভিন্ন জায়গায় যে স্থাপনায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, দর্শকবৃন্দ
আমি এটা অনুমান করি, আমি যারা করেছে, যে জনগণ এবং ছাত্রবৃন্দ এটা করতে গিয়েছে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি না। কেন দ্বিমত পোষণ করি না? 16 বছরের অন্যায়, অবিচার, অত্যাচার, খুন, গুম, এর একটা বহিঃপ্রকাশ আছে। মানুষ প্রতিশোধের নেশায় মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে। এটা আসবে, এটা আসার ছিল, তারা এটা করেছে। এখন ওই প্রতিশোধের জন্য যদি এই কাজটা এখন করা হয়, পরিস্থিতিটা কোন দিকে যাবে দর্শকবৃন্দ? ইতিমধ্যে পশ্চিমা বিশ্বে জানানো হয়েছে ভারত এই কাজটা করেছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউরোপিয়ান পার্লামেন্ট, সব জায়গায় ছড়ানো হয়েছে মৌলবাদীরা 32 নম্বর ধ্বংস করেছে। কারা করেছে? মৌলবাদীরা। একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। কি এর দায়ভার কার উপরে যাবে? ইসলামিক দলগুলোর উপরে যাবে। জামাত এটা করেছে, এবং জামাতের দিকে কে আঙ্গুল উঠাবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আঙ্গুল উঠিয়ে বলবে এ সবকিছু ঘটেছে জামাতের জন্য। কারণ কি জানেন? এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় ডিফেন্ডার কে? মির্জা ফখরুল, আব্দুল আওয়াল মিন্টু, ইকবাল হাসান টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ। অর্থাৎ বিএনপির প্রথম সারি যে নেতাগুলো আছে তারা স্কোয়ারলি বলবে এটা জামাত করেছে। আমি কি এটা বিশ্বাস করি এটা জামাত করেছে? না, আমি এটা বিশ্বাস করি না। কারণ জনগণের ভিতরে আগুন জ্বলছিল, এখনো জ্বলে। প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করা হয়। জনগণ যা চায় সেটাকে আন্ডারমাইন করা হয়। জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দেয়া হয়। বাজারে আগুন ছড়িয়ে দেয়া হয় যাতে ক্রয় ক্ষমতার বাহিরে থাকে প্রত্যেকটা প্রোডাক্টের দাম। একের পর এক আবেদন জানানো হয়েছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে স্বৈরাচারের কেউ যেন না ঢুকে। কিন্তু ওয়াকার চক্র, আসিফ নজরুল চক্র জনগণের আশা আকাঙ্ক্ষাকে ফিকে ছুড়ে দিয়ে গার্বেজে তারা তাদের মতো লোকজনদেরকে ওখানে বসিয়েছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনকে কখনো সমর্থনই করে না। এরপরেও তারা কি আশা করেছে জনগণ চুপ করে বসে থাকবে? সব ম্যানেজ করে ফেলেছে, সব ম্যানেজ হয়ে গিয়েছে। কিভাবে ম্যানেজ হয়? জনগণ কি বলে নাই যে আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোসররা উপদেষ্টা পরিষদে কেমনে এসে ঢুকে? মির্জা ফখরুলের মুখে কখনো শুনি নাই বেগম জিয়া বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল, তার চোখে আমি কোনোদিন পানি দেখি নাই। মির্জা ফখরুলের কথা বলছি দর্শকবৃন্দ। সে মির্জা ফখরুল জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে বলে সে যখন মুজিবের মূর্তি ভেঙে ফেলা দেখছে তখন তার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছিল। মুজিব তো তার নেতা ছিল, বুঝেছেন? এটা বিএনপির নেতা। যারা বিএনপি করেন তারা আমার উপরে গোসা হয়ে যান। এই মির্জা ফখরুল বলে মুজিবের মূর্তি ফালানো দেখে তার চোখে পানি এসে গিয়েছে, কারণ মুজিব তার নেতা ছিল। কিন্তু মির্জা ফখরুল তার দলের চেয়ারম্যানকে অন্যায়ভাবে অবিচার করে হাজতে রেখেছে, মৃত্যু সজ্জায় মৃত্যু পথযাত্রী বেগম জিয়াকে রেখেছে। মির্জা ফখরুলকে আমি কোথাও কাঁদতে দেখি না। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, খায়রুল কবির খোকন, এরা বেগম জিয়ার অসুস্থ বেগম জিয়ার বেডের পাশে বসে আন্দোলনের কোথায় যদি কোনো আলাপ আলোচনা হয় সেটা
সযত্নে হাসিনার কাছে পৌঁছে দিয়েছে। বেগম জিয়াকে মারার জন্য, বেগম জিয়ার কোন আন্দোলনকে ব্যাক স্টেপ করার জন্য তারা আওয়ামী লীগের জন্য যতটা করেছে, হাসিনা যেমন বলেছে না, আমি ভারতের জন্য যা কিছু করেছি ভারত একসময় মনে রাখবে, হাসিনা বলেছে না, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, আব্দুল আউয়াল মিন্টু, সামাও বায়েত, আমানুল্লাহ আমান, এরা নির্দ্বিধায় মির্জা আব্বাসের বউ খায়রুল কবির খোকন খুব সালাউদ্দিন খুব গর্বের সাথে বলতে পারে যে তারা আওয়ামী লীগের জন্য যা কিছু করেছে আওয়ামী লীগ সারা জীবন তা মনে রাখবে। দেখেছেন হাসিনার কথার সাথে তাদের কথার কতটা মিল। হাসিনা বলেছে সে ভারতের জন্য যা করেছে ভারত তা সারা জীবন মনে রাখবে, আর মির্জা ফখরুল বলেছে এবং এই দলের যারা সবাই আওয়ামী লীগের জন্য এখন যা করছে, গত 15 বছর যা করেছে তারা তা সারা জীবন মনে রাখবে। আপনারা নিশ্চিত করে ধরে রাখতে পারেন মির্জা ফখরুল বা বিএনপির অন্য কোন নেই যাদের নাম বললাম, এরা চায় না জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত যাক এবং গিয়ে বিএনপির নেতৃত্ব শক্ত হাতে তার হাতে যাক, এটা তারা চায় না। চায় না বলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগগুলো এখন ইনটেক করাই আছে, তাকে ওখানে যেতে দেবে না। আর বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজি, বিএনপির ফালতমি যেখানে যা, এটা তো চলছে। এই জন্য কি তারেক রহমানকে দায়ী করা যাবে? না, যাবে না। আজকের এই এপিসোডে এই যে 32 নম্বর থেকে শুরু হয়েছে, যেটা করেছে, এর জন্য কি স্পেসিফিক কোন মানুষকে কৃতিত্ব দেয়া যায়, দায়ী করা যায়? আপনাদেরকে আমি একটা কথা বলি, দেশ গড়ার জন্য কিছু প্রায়োরিটি আছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 32 নম্বরের বাড়ি ভাঙ্গার প্রায়োরিটি ছিল, আমি সাবজেক্টটাকে প্রায়োরিটি হিসাবে দেখি না, আমি 32 নম্বরের বাড়ির ভাঙ্গাটাকে দেখি। ওই যে বলেছি তোমার এই বুধিবে যে গোকুলে বাড়ি শেষে, হিস্ট্রিক্যালি একটা জিনিস আসে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। দর্শকবৃন্দ, আজকের আপনি যেটা করেন অন্যকে ধ্বংসের জন্য, ওই জিনিসটা ঠিক আপনার সাথেও ঘটবে, আসবে। ইংরেজিতে আমরা কি বলি? ইট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। সাবজেক্টটাই। বেগম জিয়াকে যখন মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয়া হয়, হাসিনার অধ্যত্ত কথাবার্তা আপনাদের মনে আছে? সেই অধ্যত্ত কথাবার্তা আমি ভুলি না। সে বলছে ঘাড় ধরে বের করে দিয়েছে। হাসিনা বলেছে। দর্শকবৃন্দ, আজকের 32 নম্বরের দিকে তাকিয়ে দেখুন। ঠিক আছে, আর একটা কথা, ইন্ডিয়া টুডে আজকের একটা হেডলাইন করেছে। আমি যেই কথাটা বলছি, আমার এই কথাটাকে মনে হচ্ছে তারা কপি করেছে। কি বলেছে দর্শকবৃন্দ? হিস্ট্রি টেকস ইটস রিভেঞ্জ, শেখ হাসিনা আফটার মব সেটস ফাদার্স হাউস এবলেস। তাহলে কি বলছে? হিস্ট্রি টেকস ইটস রিভেঞ্জ, ইতিহাস প্রতিশোধ নেয়। অর্থাৎ আপনি আজকের যা করেন আগামীকালকের এটা আপনাকে ধরবে। আজকের শেখ হেলালের বাড়িতে খুলনায় আগুন দেয়া হয়েছে, 32 নম্বরে হয়েছে। আমি জানি না এটা টঙ্গিপাড়া পর্যন্ত যাবে কিনা গোপালগঞ্জে, কিন্তু একটা জিনিস শেখা, সেটা কি? এই মুহূর্তে ডক্টর ইউনূসের চারপাশে যেসব পাঁচাটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে, তাদের একটা জিনিস শেখার আছে, বোঝার আছে, পালিয়ে যাওয়ার সময় আছে। কারণ কি জানেন? তারা যদি দিনে দুপুরে 32 নম্বরে বুলডোজার নিয়ে হাজির হয়ে যায়, বঙ্গভবনে চুপ্পুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লাহর মতো ঝুলাইয়া দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না। জেনারেল ওয়াকার যেসব লোকজনদেরকে আপনি বসিয়ে রেখেছেন চারিদিকে, তাদেরকে এখানে সেখানে ধরে ঝুলিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না। একটা জিনিস
করার আছে, শেখার আছে, বোঝার আছে, সেটা কি? এই দেশটাকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার এবং আপনার দুই কলিগ, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, আপনারা একটা কাজ করতে পারেন। এই ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেন। বাংলাদেশে সঠিক একটা ট্রান্সফরমেশন আপনারা আনতে পারেন। আপনি যদি অন্য দুই বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলেন যে স্যার, আপনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলাম, তার কাছে 200 জনের একটা লিস্ট দিয়ে বলেন, অথবা ওনাকে বলেন ওনার রিসোর্স থেকে উনি যেন সম্পূর্ণ উপদেষ্টাদেরকে ফায়ার করে নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দেয়, যারা ওনাকে কমপ্লিট সহযোগিতা করবে। জেনারেল ওয়াকার, হাফিজকে ওখান থেকে সরিয়ে দেন, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ প্রতিরক্ষা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেন। জেনারেল ফেরদৌসকে ওখান থেকে সরিয়ে দেন। ডিজিএফআই ডিজি জেনারেল জাহাঙ্গীরকে ওখান থেকে সরিয়ে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া শুরু করেন। আপনি রাষ্ট্রীয় কাজে কোথাও নিজেকে এত পণ্ডিত মনে করে সামনে যেন না। আপনার অবস্থা আমি ভালো দেখি না। নজিবুল্লাহর কথা মনে আছে? মনে রেখে, আপনার মতো লোককে নজিবুল্লাহ বানাতে দেশের মানুষ 2 সেকেন্ড অপেক্ষা করবে না। কিন্তু বাইরে যারা আছে, ছাত্র জনতা, আপনারা যারা আছেন, তাদেরকেও আবার বলি, আমরা যা করছি রাগের মাথায় করছি, আবেগ দিয়ে করছি, একটা জিনিস আপনারা ভুলে যাবেন না। ভারত চাচ্ছে আমরা 32 নম্বরে আগুন লাগাই। ভারত চাচ্ছে আমরা আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে জবাই দেই। দর্শকবৃন্দ, একটু চিন্তা করে দেখেন, চট্টগ্রামে কোনো একটা ছেলে ভর্তি পরীক্ষা দিতে গেছে, তার পাশে একজন হুজুরকে দাঁড় করিয়ে রেখে নাৎসি ট্যাগ লাগিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে। ওই ছবিটা ভারতীয় পত্রিকায় ভাইরাল করেছে। ইউরোপকে বুঝিয়েছে যে বাংলাদেশে এখানে জুইশদের জন্য বলা হয় অ্যান্টাইসেমিটিজম, জুইশদের বিরোধী একটা সংলাপ, আর ওখানে দেখাচ্ছে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউরোপিয়ান পার্লামেন্টে, আমেরিকান কংগ্রেসে, আমেরিকান সিনেটে তারা যদি প্রমাণ করতে সক্ষম হয় যে বাংলাদেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, ওখানে জঙ্গিবাদ শুরু হয়েছে, দেশ এবং জাতির ভবিষ্যৎ আমরা এক ভয়াবহ পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাব। সেখানে কোনো ঈদ মোবারক কাজে লাগবে না। একটা জিনিস, কাজ করার আগে চিন্তা করে সামনে এগোতে হবে। আমি এই বিপ্লবে যারা যা কিছু করেছে, আমি প্রত্যেকটা এপিসোডকে সমর্থন করি, কিন্তু ওই এপিসোড গুলোর থেকে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানাই একটা কারণে। সে কারণটা হলো, পশ্চিমা বিশ্বে আমার দেশমাতা বাংলাদেশকে যেন জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ না পায়। আমাদের পুরা বিপ্লব ব্যর্থ হবে যদি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে আখ্যা দেওয়া হয়। আমাদের পুরা বিপ্লব ধ্বংস হবে, হাসিনা এবং মোদি সফল হবে যদি আমাদেরকে জঙ্গি রাষ্ট্র হিসাবে খেতাব দেওয়া হয়। এর পরবর্তী স্টেপে আমি কাউকে বলবো না ধৈর্য ধারণ করুন। আমার ভিতরেও, আমার বুকে আগুন জ্বলে দর্শকবৃন্দ। আমার বাবা মার ডেড বডি আমি দেখতে পারি নাই, তাদের কবর আমি দেখতে পারি নাই দর্শকবৃন্দ। আমার ভিতরেও কষ্ট কাজ করে। কিন্তু আমি যদি কম্পেয়ার করি ব্রিগেডিয়ার আজমি, তার মনে কি জ্বলছে, এটা আমি কম্পেয়ার করতে পারবো না।
কর্নেল হাসিন আমি কম্পেয়ার করতে পারবো না, তার বুকে কি আগুন জ্বলছে। ব্যারিস্টার আরমান, তার বুকে কি আগুন জ্বলছে আমি কম্পেয়ার করতে পারবো না। ইলিয়াস আলী, তার পরিবারের উপর দিয়ে কি গিয়েছে আমি এটা কল্পনা করতে পারবো না। তাদের ভিতরে যদি প্রতিশোধের আগুন জ্বলে, সেখানে তারা প্রতিশোধ নেবে। আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে মাফ করে দেওয়ার কথা, ক্ষমা করে দেওয়ার কথা, কিন্তু যাদের আগুন জ্বলে একমাত্র তারাই জানে তারা কি ফেস করছে। এখন তারা যদি 32 নম্বরের অভিশপ্ত ওই বাড়িটাকে জ্বালিয়ে দেয়, বুলডোজার দিয়ে তছনছ করে দেয়, আমি তাদেরকে দোষ দিতে পারি না। কিন্তু আমার ভিতরে ভয় হয়। কেন ভয় হয় দর্শকবৃন্দ, আপনাদেরকে বোঝানোর জন্য। প্যালেস্টাইনে আমার ভাই বোনদেরকে যেভাবে দিনে দুপুরে জবাই করা হয়েছে, এবং আমাদের মুসলিম বিশ্বের নপুংসক হিজড়া রাজা বাদশারা চুপ করে বসে থেকেছে। আজকের ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট বলে আমরা গাজার দায়িত্ব নিয়ে নেব, গাজা দখল করে ফেলব। পরিস্থিতি দেখেছেন? আমি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বে কোন জায়গায় কেউ বলবে যেটা মৌলবাদ তৈরি হয়েছে, এখানে মৌলবাদের আক্রা, মৌলবাদীরা 32 নম্বরে আগুন জ্বালিয়েছে, এবং এর ব্লেম যদি জামাত ইসলামের উপরে যায়, এর ব্লেম যদি হেফাজতের উপরে যায়, এর ব্লেম যদি চরমোনাইয়ের উপরে যায়, দর্শকবৃন্দ আমার চেয়ে কষ্ট আর কেউ বেশি পাবে না। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, পরিবারতান্ত্রিক রাজনীতির চেয়ে আমি বিশ্বাস করি ইসলামিস্টরা যদি বাংলাদেশের শাসনভার একবার নেয়, তারা প্রমাণ করতে পারবে তারা যোগ্য না অযোগ্য। আমার পছন্দ আমার অপছন্দ কিছুই আসে যায় না। আমি বাংলাদেশের দালাল হিসাবে তাকেই পছন্দ করি যারা বাংলাদেশকে সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে। আমার ভিতরে আতঙ্ক কাজ করে আমার দেশটাকে যেন মৌলবাদী দেশ হিসাবে বিশ্বের বুকে পরিচয় করায় না দেয়। আমি জেনারেল ওয়াকারের কথা বলেছি, আমি জেনারেল ওয়াকারকে গালিগালাজ করি, কারণ জেনারেল ওয়াকার সোফার কা পুরুষের মতো বসে বসে আঙ্গুল চুষছে, বোঝানোর চেষ্টা করছে জেনারেল ওয়াকার এটা করে না ওটা করে না। জেনারেল ওয়াকার কি কি করে এটা অনেকেরই বোঝা আছে। এখন জেনারেল ওয়াকার যদি দেশের এই ভগ্ন দশা থেকে বাংলাদেশকে সঠিকভাবে ফিরিয়ে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যদি দেশটাকে এগিয়ে নিতে পারে, তাই একটা জিনিস হতে পারে। সেটা কি জানেন? বাংলাদেশটাকে যদি সঠিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে তাকে সহায়তা করা হয়, 1 বছর 5 বছরের মধ্যে তারপরে ইলেকশন উপযোগী করে দেশে যদি নির্বাচন দেওয়া হয়, আমাদের দেশটা সঠিকভাবে যাবে। আজকের এই মুহূর্তে আমি আমার পুরনো একটা প্রস্তাবনাকে আবার আপনাদের সামনে মনে করি আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি শেষ করব। আমি বলেছিলাম বিডিআর পিলখানা ম্যাসাকার, শাপলা চত্বরে হেফাজত ম্যাসাকার, গুম খুন, হলি আর্টিসান বেকারিতে জঙ্গি অ্যাটাক, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং, এই কয়টা সাবজেক্টে কোনো কমিশন না, এই কয়টা সাবজেক্টে যেন এফবিআই কে দায়িত্ব দেয়া হয় প্রপার ইনভেস্টিগেশনের জন্য, তাদেরকে যেন সার্বিক ক্ষমতা প্রদান করা হয়। এই কয়টা এপিসোডকে এফবিআই যদি ইনভেস্টিগেট করে, সঠিক পারপেট্রেটর অথবা কালপ্রিটরা ধরা পড়বে। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন জানতে পারবে ভারত বাংলাদেশকে নিয়ে কি জঘন্য খেলায় মেতে উঠেছিল।
বাংলাদেশে এই কয়টা বিষয়ের উপরে যে কমিশনের নামে একটা ভণ্ডামি শুরু হয়েছে, এটাকে বাদ দিতে হবে। আমি যেই কথাগুলো বলছি দর্শকবৃন্দ এটা শুনে রাখেন। এই কথাটা বলা আপনাদের জন্য, আপনাদের সামনে অত্যন্ত জরুরি। আপনারা যদি এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে সামনে এগোন, আমার এই কথাটাকে আপনারা যদি আপনাদের প্রস্তাবনা হিসাবে শেয়ার করেন যে বিডিআর হত্যাকাণ্ড, গুম খুন, হেফাজত গণহত্যা, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং, হলি আর্টিসান বেকারি, এই বিষয়ে কোনো কমিশন না, FBI কে দিয়ে অথবা MI6 কে দিয়ে অথবা FSB কে দিয়ে ইনভেস্টিগেট করানো হোক। বাংলাদেশের কোন কমিশন এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা করতে পারবে না। বাংলাদেশে কি যোগ্য মানুষ নাই? না, বাংলাদেশের যোগ্য মানুষ আছে কি নাই, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। কারণ কোন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়নি, কোন কমিশনের এতটা রিসোর্স নাই যেগুলো নিয়ে তারা সামনে যেতে পারে। দর্শকবৃন্দ, আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এটা নিয়ে আরো বিশদ আলোচনা আমি আপনাদের সাথে করব। 32 নম্বরে কি হয়েছে এটা নিয়ে আরো আলোচনার বিষয় আছে। এটা নিয়ে আমি এখানকার আমেরিকান পাবলিক অফিসিয়ালদের মতামত, কংগ্রেসের মতামত, সিনেটের মতামত, ইউরোপিয়ান পার্লামেন্টের মতামত, এসবগুলো নিয়ে দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। দাদা সুন্দরভাবে যুক্তি দিয়েছেন যে এই 32 নম্বর ভাঙা কেন জরুরি, এবং এই 32 নম্বর যদিও একটা ঐতিহাসিক ভবন, কিন্তু ভালোর দিক চাইতে খারাপের দিকটাই বেশি এই ঐতিহাসিক ভবনের পিছনে। তো যাই হোক দর্শক, হয়তোবা মুজিবের অপরাধের কারণে এই 32 নম্বর ভাঙা হয়নি। যদি ভাঙা হতো তাহলে হয়তোবা এটা আরও আগেই 75-এ ভেঙে ফেলা হতো, কিন্তু হাসিনার অপকর্মের কারণে এই 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ মুজিবের সবচেয়ে বড় অপরাধী হচ্ছে হাসিনার মতো একটি কুলাঙ্গার জন্ম দেওয়া।